ওকে, আজকের আমরা শুরু করব হচ্ছে ভারতীয় দর্শনের একদম শুরু, যেটা থেকে হয় সেটা হচ্ছে যে আমরা জানি ভারতীয় দর্শনের দুটি ভাগ। প্রথমটি হচ্ছে নাস্তিক সম্প্রদায় আর দ্বিতীয়টি হচ্ছে আস্তিক সম্প্রদায়। এই ভাগটা সাধারণত করা হয়ে থাকে যে বেদ প্রামাণ্যের ওপর, যে বেদ যে স্বীকার করবে সে হচ্ছে আস্তিক, আর বেদ অর্থাৎ বেদের প্রামাণ্য, আর বেদের প্রামাণ্য যে স্বীকার করবে না সে হচ্ছে নাস্তিক। এই বেদ প্রামাণ্য স্বীকার করে না এরকম আমরা তিনটি সম্প্রদায় পাই, যাদেরকে আমরা নাস্তিক দর্শন হিসেবে ভারতীয় দর্শনে পেয়ে থাকি। সেই তিনটি সম্প্রদায় কি কি? সেই তিনটি সম্প্রদায় হচ্ছে চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন। এর মধ্যেই প্রথম চার্বাক দর্শনই আজকের আমাদের আলোচনার বিষয়। চার্বাক দর্শন বলতে গেলে প্রথমে আমরা দর্শন সম্প্রদায়গুলো পড়তে গেলে প্রথমেই যেটা জানতে হয় সেটা হচ্ছে যে এর প্রতিষ্ঠাতাকে। যেমন আমরা যদি বলি যে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ, জৈন দর্শনে বর্ধমান মহাবীর। এইভাবে যে বলা যায়, জোর দিয়েই বলা যায় যে এই দর্শনের প্রতিষ্ঠাতা অমুক ব্যক্তি। কিন্তু এই রকম চার্বাক দর্শনে কিন্তু সেইভাবে কিছু জোর দিয়ে বলা যায় না, আপতিক যা বলা যায় মোটামুটি আপতিক। এর মধ্যে বলা যায় যে এর নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতা নেই, যা লোকের মুখে মুখে সাধারণ যেটা প্রচলিত মত সেটাই হচ্ছে চার্বাক মত। তবে জানা যায় যে লোকগুরু বৃহস্পতি এই দর্শনের প্রতিষ্ঠাতা, যেটা বলা হয়ে থাকে যে লোকগুরু বৃহস্পতি। এটা গেল প্রতিষ্ঠাতার একটা দিক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দর্শনের প্রতিষ্ঠার সে অর্থে কোনো সময়কাল নেই। এ হচ্ছে সব থেকে প্রাচীনের মধ্যে ধরা যেতে পারে, কারণ প্রায় সব দর্শনই এই দর্শনের সঙ্গে তুলনা করে তারা খণ্ডন করেছে। অর্থাৎ এটাকে পূর্বপক্ষ হিসাবে নিয়ে, অর্থাৎ আমরা জানি যে পূর্বপক্ষ উত্তরপক্ষ, যে অর্থাৎ আমি যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমি হব হচ্ছে উত্তরপক্ষ, আর পূর্বপক্ষ কে হবে? যে আমার বিপক্ষে বা আমি যার আলোচনা নিয়ে আলোচনাটা করব সেটা হচ্ছে পূর্বপক্ষ। ওকে, অর্থাৎ আমি যার সমালোচনা করব সে হচ্ছে পূর্বপক্ষ, আর আমি করছি আমি হব উত্তরপক্ষ। সবাই ভারতীয় দর্শনের প্রায় সম্প্রদায় এই পূর্বপক্ষ হিসেবে চার্বাক দর্শনের নাম উল্লেখ করেছে। এই জন্য চার্বাক দর্শন কিন্তু অত্যন্ত একটা ভারতীয় দর্শন পড়তে গেলে চার্বাক দর্শন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবারে ব্যাপার হচ্ছে যে চার্বাক দর্শনের নামের দিক থেকে কিছু যে উৎপত্তি, যে এই চার্বাক কথাটির উৎপত্তি কিভাবে হলো, এই সম্পর্কে জানা যায় যে দুটো বিষয় জানা যায়। এক হচ্ছে চারু বাক। চারু হচ্ছে খুব সুমিষ্ট বা মধুর, শ্রুতি মধুর, যেটা শুনতে ভালো লাগে। আর বাক মানে কথা, এটা একটা। আরেকটা হচ্ছে চারুবাক নামে এক ঋষি ছিল, তার যারা অনুগামী তারা হচ্ছে চার্বাক। এই দুই ধরনের মতবাদ আমরা সাধারণত ভারতীয় দর্শনে পেয়ে থাকি।
এই চারবাক সম্বন্ধে কমিটমেন্ট করতে গিয়ে মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহে চারবাক দর্শনকে নাস্তিক ও শিরোমণি বলেছে, অর্থাৎ নাস্তিক দর্শনের একদম শিরোমণি বা প্রধান যে সেটাই হচ্ছে চারবাক। অর্থাৎ মানে বেদকে চারবাক ছাড়াও আরো দুটি সম্প্রদায় মানেনি, তবে তাদের মানার যে পর্যায় বা মাত্রা আর চারবাকের মাত্রা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই কারণে তিনি চারবাক দর্শনকে নাস্তিক শিরোমণি বলেছে। এইবার ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের যে বিষয়গুলো ম্যান্ডেটরি হিসেবে জানতে হয় সেটা হচ্ছে প্রথমত অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এই বিভিন্ন ধরনের জ্ঞান তত্ত্ব, অধিবিদ্যক তত্ত্ব এগুলোতে ঢোকার আগে চারবাক দর্শনের সম্প্রদায় নিয়ে একটু আলোচনা করা যায়। যে চারবাক দর্শন কিন্তু তিনটি সম্প্রদায়ে বিভক্ত। তিনটি কি কি? একটা হচ্ছে বৈতন্ডিক সম্প্রদায়, একটা হচ্ছে ধূর্ত চারবাক সম্প্রদায়, আর একটা হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এই বৈতন্ডিক সম্প্রদায় হচ্ছে একদম সব থেকে চরম মাত্রায় ওরা কিন্তু সবকিছু সমালোচনা করবে। তার থেকে কিছুটা কম মাত্রায় সমালোচনা করবে হচ্ছে ধূর্ত চারবাক সম্প্রদায়, তার থেকে কিছুটা কম হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এইবারে ব্যাপার হচ্ছে যে এই তিনটে সম্প্রদায়ের আমরা মুখ্য মুখ্য যে নামগুলো পাই, যে বৈতন্ডিক চারবাকের মধ্যে আমরা নাম পাই জয়রাশি ভট্ট, ধূর্ত চারবাক সম্প্রদায়ের মধ্যে নাম পাই অজিত কেশকম্বলী, আর সুশিক্ষিত চারবাক সম্প্রদায়ের মধ্যে আমরা নাম পাই পুরন্দর। ওকে, এইবারে আমরা জ্ঞান তত্ত্বতে যাই। আমরা সাধারণত জানি যে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান বিদ্যা আমরা সেই জায়গাটাকে বলবো যেখানে আলোচনা হবে যে জ্ঞান কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়, এই বিষয়গুলো যে জায়গায় বা যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান বিদ্যা। এবারে প্রশ্ন আছে যে চারবাকদের জ্ঞান বিদ্যায় কি রয়েছে, যে চারবাকরা জ্ঞানের উৎপত্তি হিসাবে কোন কোন ওয়ে অনুসরণ করে। এর জন্য আমাদের জানতে হবে যে ভারতীয় দর্শন সম্প্রদায়ে জ্ঞান উৎপত্তির জন্য যে প্রধান ওয়ে বা পথ সেটাকে বলা হচ্ছে যে প্রমাণ। আর ভারতীয় দর্শন টোটাল 6টা প্রমাণ স্বীকার করা হয়, ম্যাক্সিমাম 6টা। এর মধ্যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন, কেউ কেউ 6টা স্বীকার করেছে, কেউ 5টা, কেউ 4টে, কেউ 2টো, কেউ 3টে, এভাবে স্বীকার করেছে। এই 6টা কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এর মধ্যে চারবাক সম্প্রদায় বেসিক্যালি কিন্তু একটাই স্বীকার করে। এবারে নর্মালি যদি প্রশ্ন পড়ে যে শুধু জাস্ট চারবাক সম্প্রদায় কয় প্রকার প্রমাণ স্বীকার করে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো একটাই প্রমাণ স্বীকার করে। বাট যদি চারবাকদের যে ভাগ রয়েছে, যে ধূর্ত চারবাক সম্প্রদায়, বৈতন্ডিক চারবাক সম্প্রদায় বা সুশিক্ষিত চারবাক সম্প্রদায়, এরকম উল্লেখ করে দিলে কিন্তু সেক্ষেত্রে আলাদা হবে। সেই আলাদাটা কিরকম? যদি বলে যে বৈতন্ডিক চারবাক সম্প্রদায়, যেটা জয়রাশি ভট্ট
যার উল্লেখযোগ্য একটা নাম, তারা কিন্তু কোনো প্রকার প্রমাণ স্বীকার করবে না। কিন্তু ধূর্ত চার্বাক সম্প্রদায়কে প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে স্বীকার করবে, অর্থাৎ এরা এক প্রকার প্রমাণ স্বীকার করল। এরপরে যখন সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়ের কথা আমরা আলোচনা করব, তখন দেখব যে তারা কিন্তু দুই প্রকার প্রমাণ স্বীকার করেছে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান। ওকে, এই চার্বাক দর্শনের আমরা যদি চার্বাক দর্শনের গ্রন্থের কথা বলি, তাহলে কিন্তু এই জয়রাশি ভট্ট বা বৈতন্ডিক চার্বাক সম্প্রদায়ের একটা গ্রন্থের নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে তত্ত্বপল্লব সিংহ। এই কারণে এই বৈতন্ডিক সম্প্রদায়কে আবার তত্ত্বপল্লববাদী নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু বিষয় আরো যেটা এখানে উল্লেখ করার প্রয়োজন, সেটা হচ্ছে যে এই সুশিক্ষিত চার্বাক অর্থাৎ পুরন্দরের যে চার্বাক সম্প্রদায়, তারা কিন্তু প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে অনুমান কেউ প্রমাণ হিসেবে স্বীকার করেছে। এছাড়া কার্যকারণ সম্পর্ক, অথর্ববেদ ও গান্ধর্ববেদের প্রামাণ্য কিন্তু স্বীকার করেছে। তবে এই সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়ের যে কার্যকারণ তত্ত্বটা, এটা আবার অসৎ কার্যবাদ নামে পরিচিত। যে সৎ কার্যবাদ আর অসৎ কার্যবাদটা কি? সৎ কার্যবাদ তাকেই বলা হয় যেখানে কার্য উৎপত্তির পূর্বে কারণের মধ্যে অবস্থান করে, সেটা হচ্ছে সৎ কার্যবাদ। আর অসৎ কার্যবাদ হচ্ছে কার্য উৎপত্তির পূর্বে কিন্তু কারণে থাকবে না, সেটা হচ্ছে অসৎ কার্যবাদ। আর এরা এই অসৎ কার্যেই বিশ্বাস করে। আবার বলছে যে হ্যাঁ, এই যে অসৎ কার্যবাদ, এইবার ব্যাপার আসবে যে অসৎ কার্যবাদে কিভাবে কার্য থেকে কারণ থেকে কার্য উৎপন্ন হয়। যদি কার্য কারণের মধ্যে আগে বা পূর্বে থেকে না বর্তমান থাকে, তাহলে কিভাবে আসে? এখানে চার্বাকরা বলবে যে স্বভাববশত, ইচ্ছে হলো, অ্যাক্সিডেন্টালি এটা আসে, অথবা স্বভাববশত, যে এর স্বভাবই এটা,